Dear students, today you are most welcome to my English class. In the previous class, I have discussed with English second paper. Now I will also start my class on English second paper. So take preparation. I request the students to join the class. ঐশী দাস, তোমরা কয়জন জয়েন করেছো? শুনতে পাচ্ছ আমার কথা? রোল নাম্বার 150। রোল নাম্বার 150। রোল নাম্বার 150। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো পার্টিসিপেন্টদের সংখ্যা এত কম কেন? কয়জন জয়েন করেছে দেখো? হ্যালো, কয়জন জয়েন করেছে দেখো? মাত্র? কেন, অন্যরা কি জানে না? তাহলে তো আমাদের ক্লাস টাইম তো ধীরে ধীরে কমে যাচ্ছে। এগুলো তো রেকর্ড হচ্ছে না, তো টাইম শেষ হয়ে গেলে তো তখন অটোমেটিক ক্লাস অফ হয়ে যাবে, আর সেগুলো আর কি রেকর্ড হবে না। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? কার মনে আছে বলো? মাইশা, ইশরাত, গত ক্লাসে আমাদের কোন টপিকস নিয়ে আলোচনা হয়েছিল? কার মনে আছে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, জেরিন, জেরিন শুনতে পাচ্ছ আমার কথা? জি, ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা কোন টপিকস নিয়ে ডিসকাশন করেছিলাম? কার মনে আছে? হ্যালো,
কার মনে আছে বলতে পারো না তোমরা? অরিন, অরিন রোল নম্বর 127। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে কারো? হ্যাঁ। ও আচ্ছা, নেট ছিল না তো। যাই হোক, আমরা আজকে তাহলে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হলো রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য যে, না, রাইট ফর্ম অফ ভার্বস না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার জন্য যে জিনিসটা আমাদের শেখা দরকার সেটা হলো গ্রুপ ভার্ব এবং প্রিপোজিশন। এই দুইটা জিনিস তোমাদের জানা দরকার। যদি তোমরা আহ, নতুন সিলেবাস অনুসারে প্রিপোজিশন আগে ছিল 10টা, এখন দিয়েছে 15টা। রাইট ফর্ম অফ ভার্বস আগে ছিল 10টা, তোমাদের নিউ সিলেবাস অনুসারে, শর্ট সিলেবাস অনুসারে এখন দিয়েছে 15টা। কাজেই এখানে তোমার এই গ্রামাটিক্যাল আইটেমগুলো একটু বেশি বেশি শিখতে হবে, তার ফলে তোমরা ফুল মার্কস পেতে পারবা। তাহলে 60 নম্বর কিন্তু গ্রামার তোমাদের পাস করার জন্য সবচেয়ে সুবিধা করে দিয়েছে, আর রিটেন পার্ট কমিয়ে দিয়েছে। কারণ রিটেন পার্ট অনেকেই ভালো নম্বর উঠাতে পারে না, কাজেই তোমরা এই গ্রামারের প্রতি মনোযোগী হও। তাহলে আমরা শুরু করে দেই। তোমাদের হাতে খাতা এবং কলম আছে? অরিন, অরিন, খাতা কলম নাও তোমরা, এবং আমরা আজকে কয়েকটা মজার মজার প্রিপোজিশন শেখার চেষ্টা করি। তা 1 নম্বরে লিখো রিকভার ফ্রম। রিকভার ফ্রম তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। রিকভার ফ্রম তার মানে সুস্থ হওয়া। সবাই লিখো, নাম্বার 1, রিকভার ফ্রম সুস্থ হওয়া অথবা পূর্ব অবস্থায় ফিরে আসা। লিখতে হবে, সবাইকে লিখতে হবে। রিকভার ফ্রম সুস্থ হওয়া অথবা পূর্ব অবস্থায় ফিরে আসা। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা অনেক সময় কথায় কথায় ইউজ করতে পারি। বিভিন্ন সময় দেখা যায় অনেক মানুষই ফ্যামিলির মধ্যেও হতে পারে, ক্লাসরুমেও হতে পারে, অনেকে অসুস্থ। আমরা সবাই তার সুস্থতা কামনা করি। তো সেটা ইংলিশে কিভাবে বলা যায়? রিকভার ফ্রম দি একটা সেন্টেন্স, দ্য পেশেন্ট হ্যাজ নট ইয়েট, দ্য পেশেন্ট হ্যাজ নট ইয়েট recovered from disease. The patient has not yet, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, the patient has not yet recovered from his illness. The patient has not yet recovered from his illness. অথবা আরো সহজ সেন্টেন্স আমরা লিখতে পারি, সেটা হচ্ছে I pray for I pray to Allah so that you can recover from illness. I pray to Allah so that you can recover from illness. অথবা আরো সহজ সেন্টেন্স আমরা বলি, রিকভার, মে ইউ রিকভার ফ্রম ইলনেস। এটাই লিখো, মে ইউ রিকভার ফ্রম ইলনেস। মে ইউ রিকভার ফ্রম ইলনেস। তুমি অসুস্থতা থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই আমি দোয়া করি। তাহলে মে ইউ রিকভার ফ্রম ইলনেস। আমাদের একজন স্যার অসুস্থ, তোমরা জানো, গণিত স্যার। তো আমরা তাকে মেসেজের মাধ্যমে জানাই দিতে পারি, মে ইউ রিকভার ফ্রম ইলনেস। তাহলে রিকভার ফ্রম অর্থ হচ্ছে সুস্থ হওয়া অথবা পূর্ব অবস্থায় ফিরে আসা।
তারপরে নাম্বার 2 লিখো, রিগার্ড ফর। রিগার্ড ফর মানে সম্মান অথবা সম্মান দেখানো, রিগার্ড ফর। নাম্বার 2, রিগার্ড ফর। প্রত্যেকে লিখো রিগার্ড ফর। আজকে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেখব, এটা বাস্তব জীবনে এটা অনেক কাজে লাগবে। পড়া ছাড়াও আমরা অনেক সময় আমাদের কথাবার্তার মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারি। তাহলে রিগার্ড ফর অর্থ সম্মান। গুড গার্লস হ্যাভ গ্রেট রিগার্ড ফর দেয়ার টিচার্স। সেন্টেন্স লিখো, গুড গার্লস অথবা গুড বয়েজ হ্যাভ গ্রেট রিগার্ড ফর দেয়ার টিচার্স। আমি আবার বলি, রিগার্ড ফর, তাহলে এটা হবে গুড বয়েজ হ্যাভ গ্রেট রিগার্ড ফর দেয়ার টিচার্স। আচ্ছা, আমরা 3 নম্বরে চলে আসছি। 3 নম্বরে 3 নম্বরে যেগুলো ইম্পর্টেন্ট এবং বাস্তব জীবনে কাজে লাগবে আমি কিন্তু সেগুলোই দেখাবো। আচ্ছা, এরপরে একটা হলো রিলাই অন, নির্ভর করা। নির্ভর করা, RELY, রিলাই অন। রিলাই অন, নির্ভর করা। সবাই লিখো, উই শুড নট রিলাই অন আদার্স। আমাদের অন্যের উপর নির্ভর করা উচিত না। উই শুড নট, এটাও আমরা আমাদের সাধারণ যে কনভারসেশন তার মধ্যে এটা ইউজ করতে পারি। মেসেজের মাধ্যমে এই লাইনগুলো ইউজ করতে পারি। উই শুড নট রিলাই অন আদার্স। উই শুড নট রিলাই অন আদার্স, আমাদের উচিত নয় অন্যের উপরে নির্ভর করা। তারপরে হলো 4 নম্বর। 4 নম্বরে চলে আসো, স্মরণ করিয়ে দেয়া, রিমাইন্ড অফ। রিমাইন্ড অফ, রিমাইন্ড অফ অর্থ মনে করিয়ে দেয়া। এটাও আমরা সচরাচর ব্যবহার করি, আমাদের কথাবার্তার মাধ্যমে ব্যবহার করি। তাহলে এই যে রিমাইন্ডের পরে কেউ কেউ আবার অ্যাট বসায়, কেউ ইন বসায়, কিন্তু এখন তোমরা সঠিকটা জেনে যাচ্ছ, রিমাইন্ডের পরে অফ বসবে, তার মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয়া। তার এটার এক্সাম্পল লিখো। আমরা সহজ এক্সাম্পল লিখব, হি রিমাইন্ডেড মি অফ হিজ অফার। হি রিমাইন্ডেড মি অফ হিজ অফার। অথবা হি রিমাইন্ডেড মি অফ হিজ রিকোয়েস্ট। সে আমাকে যে অফার দিয়েছিল সেটা মনে করিয়ে দিল। তার মানে আমি সেটা অ্যাকসেপ্ট করব কি করব না সেটা আমাকে মনে করিয়ে দিল। হি রিমাইন্ডেড মি অফ হিজ অফার। তাহলে এটা হলো রিমাইন্ড অফ। আমরা 3 নম্বর শেষ করলাম, 4 নম্বর শেষ করলাম। এরপরে 5 নম্বরে চলে আসো। সবাই লিখো, এবং এগুলো শিখতে হবে, বাস্তব জীবনে এটা কাজে লাগবে, পরীক্ষার সময়ও কাজে লাগবে। আমরা প্রিপোজিশন করার সময় কিন্তু এগুলো দিয়ে তোমাদের করতে দেব। আচ্ছা, তারপরে আমরা লিখব রিপ্লেস, বদলে দেয়া বা বদলে নেয়া। রিপ্লেস বাই অথবা রিপ্লেস উইথ, এটাও আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। রিপ্লেস, REPLAC, রিপ্লেস বাই অথবা রিপ্লেস উইথ। এখন এটার প্রয়োগ কিরকম হবে সেটা তোমাদের বুঝতে হবে। তো সেটাই আমি ডিসকাস করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং না বুঝতে পারলে সাথে সাথে লিখে নিবা। রিপ্লেস বাই অথবা রিপ্লেস উইথ মানে বদলে নেয়া। হ্যাঁ, দ্য ওল্ড ড্রেস ওয়াজ রিপ্লেসড বাই অথবা উইথ এ
নিউ ড্রেস। হ্যাঁ, বোঝার চেষ্টা করো মাইশা। রিপ্লেস অর্থ বদলে নেয়া, এটার সাথে বাইও বসতে পারে, উইথও বসতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি। দ্য ওল্ড সোফা সেট ওয়াজ রিপ্লেসড বাই, অথবা উইথ এ নিউ সেট, অথবা সোফা সেট দরকার নাই, দ্য ওল্ড ড্রেস দিয়ে দাও। দ্য ওল্ড ড্রেস ওয়াজ রিপ্লেসড বাই অথবা উইথ এ নিউ ড্রেস, এটাই সবচেয়ে সুন্দর হয়। এবং শব্দগুলো তোমার পরিচিত শব্দ, বানান ভুল হবে না। ড্রেস বানান হচ্ছে ডিআরই ডাবল এস। তাহলে দ্য ওল্ড ড্রেস ওয়াজ রিপ্লেসড বাই অথবা রিপ্লেসড উইথ এ নিউ ড্রেস। আমরা 5 নম্বর কমপ্লিট করলাম, এবার 6 নম্বরে চলে আসব। আমাদের কিন্তু 16 মিনিট হয়ে গেছে। আমরা এবারে যাব রেজাল্ট ইন অথবা রেজাল্ট ফ্রম। রেজাল্ট ইন এটা কিন্তু দেখা যায় বিভিন্ন বোর্ডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোশ্চেন নম্বর 2-তে যেটা থাকতো সেখানে দেখা যায় এটা প্রায় আসে, কাজে এটা মোস্ট ইম্পর্টেন্ট। রেজাল্ট ইন অথবা রেজাল্ট ফ্রম, তার মানে কি? ফলস্বরূপ। হিজ নেগলিজেন্স রেজাল্টেড ইন হিজ ফেইলিউর। দেখো, হিজ নেগলিজেন্স, তার যে অবহেলা, এটার ফল কিভাবে আসলো? ইন হিজ রেজাল্টেড ইন হিজ ফেইলিউর, ব্যর্থতায়। তাহলে হিজ, সবাই লিখো, হিজ নেগলিজেন্স, হিজ নেগলিজেন্স, NEGLIGENCE, his negligence resulted in, his negligence resulted in his, in his failure, his negligence resulted in his failure। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তা নেগলেক্ট করেছে, পড়াশোনায় তার অবহেলা ছিল, যার ফলস্বরূপ সে ফেইলিউর হয়েছে। পড়াশোনায় অবহেলা ছিল, ফলস্বরূপ সে ব্যর্থ হয়েছে বা ফেল করেছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা, রিটায়ার ফ্রম, রিটায়ার, RETIRE, রিটায়ার ফ্রম, রিটায়ার ফ্রম, রিটায়ার ফ্রম অর্থ অবসর গ্রহণ করা। সবাই লিখো, এগুলো কিন্তু বাস্তব জীবনে জানা দরকার। এটা বেসিক গ্রামার গুলোর উপরে আমি আজকে ক্লাস নিচ্ছি। অবসর গ্রহণ করা, অবসর গ্রহণ করা, বেসিক গ্রামার কিন্তু এগুলো। কয়েকজন গার্ডিয়ান আমাকে বলেছে যে স্যার বেসিক গ্রামারটা যদি এদের শেখাতে পারেন তাহলে এরা ইনফ্যাক্ট ইংরেজি সম্পর্কে ভালো দখল এদের অটোমেটিক চলে আসবে। তাহলে বেসিক গ্রামার হলো এগুলো। রিটায়ার ফ্রম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা দিয়েও তোমার বিভিন্ন বোর্ডের কোশ্চেনে সেন্টেন্স আসছে। রিটায়ার ফ্রম অর্থ অবসর গ্রহণ করা, অবসর গ্রহণ করা, চাকরি থেকে মেনলি অবসর গ্রহণ করা। একটা সেন্টেন্স লিখতে হবে। তোমরা জানো এই করোনার মধ্যে কয়েকদিন আগে, 1 মাস হয় নাই, আমাদের একজন ম্যাডাম সে চাকরি থেকে অবসর গ্রহণ করেছে। তোমরা কেউ কি জানো? আমাদের স্কুল সেকশন থেকে একজন ম্যাডাম, তার আহ, নির্ধারিত সরকারি চাকরি নির্ধারিত বয়স ওভার হয়ে গেছে, তাই সে রিটায়ার করেছে। একজন ম্যাডাম, তোমরা করোনা শেষ হলে যখন আবার কলেজে যাবে তখন তাকে হয়তো দেখতে পাবে না, তার পরিবর্তে আরেকজন নতুন টিচার চলে আসছে। রিটায়ার ফর্ম হলো অবসর গ্রহণ করা। সেন্টেন্স লিখো, হিজ ফাদার will retire from service next year. His father will retire from service next year. আবার শোনো, his father will retire from service
নেক্সট ইয়ার। ক্লিয়ার হয়েছে? হিজ ফাদার, সবাই লিখো, হিজ ফাদার উইল রিটায়ার ফ্রম সার্ভিস নেক্সট ইয়ার। আচ্ছা, আমরা পরবর্তী আর একটা শুরু করব, নাম্বার 8। আর 7 নম্বরটা তো মনে হয় সবাই লিখেছো, হিজ ফাদার উইল রিটায়ার ফ্রম সার্ভিস নেক্সট ইয়ার। আচ্ছা, এবার আর একটা লিখো, এটাও ইম্পর্টেন্ট, রিওয়ার্ড উইথ, পুরস্কৃত করা, REWARD, REWARD, রিটায়ার্ড, REWARD, রিটায়ার্ড, রিওয়ার্ড, REWARD, রিওয়ার্ড, রিওয়ার্ড উইথ, রিওয়ার্ড উইথ, তার মানে কি? পুরস্কৃত করা। সবাই লিখো, রিওয়ার্ড উইথ, পুরস্কৃত করা, রিওয়ার্ড উইথ, পুরস্কৃত করা। তোমরা যদি না লিখতে পারো আমাকে বলবে, আমি আবার রিপিট করব, কিন্তু সবাইকে লিখতে হবে এবং শিখতে হবে, কারণ রোজার পরেই কিন্তু কলেজ খুলবে। রোজার পরে কলেজ খুলবে, ঈদের পরে আর কি, 23 তারিখ। তো তখন থেকে কিন্তু রীতিমতো ক্লাস হবে এবং প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে। আমরা যে গ্রামার গুলো করাচ্ছি এগুলো তো আমরা লিখে রাখতেছি, এবং কারা কারা স্টুডেন্টরা কারা কারা জয়েন করেছে এটাও কিন্তু আমরা রেকর্ড রাখতেছি। তো তারা এই যে যারা উপস্থিত থাকতেছে তারা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবে, এক্সট্রা বেনিফিট পাবে। কাজেই তোমরা যারা ক্লাস করছো তারা মানে তোমরা খুবই লাকি যে তোমরা সেই বেনিফিটটা পাচ্ছ, এবং কলেজ খোলার পরে যে পরীক্ষাটা হবে সেখানেও তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। আচ্ছা, আমরা লিখছি রিওয়ার্ড উইথ, পুরস্কৃত করা। তাই একটা সেন্টেন্স লিখো, রেশমা, রেশমা ওয়াজ, সেন্টেন্স লিখো, রিওয়ার্ড উইথ, পুরস্কৃত করা। তাহলে আমরা সেন্টেন্স লিখতেছি, রেশমা, একটা নাম দিয়ে দাও, রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ এ মেডেল, MEDAL, মেডেল, অথবা রিওয়ার্ড উইথ এ গোল্ড ওয়াচ। রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ এ মেডেল, গোল্ড মেডেল দিয়ে দাও, গোল্ড, MEDAL, রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ আ গোল্ড মেডেল। দিয়েছো সবাই? রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ এ গোল্ড মেডেল, রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ এ গোল্ড মেডেল, গোল্ড, GOLD, গোল্ড, রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ, রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ এ গোল্ড মেডেল, রেশমা ওয়াজ রিওয়ার্ডেড উইথ এ গোল্ড মেডেল। যারা আমাদের এখান থেকে A+ পাচ্ছে তারা কিন্তু এই যে রিওয়ার্ড পাবে। রিওয়ার্ড উইথ হলো পুরস্কৃত করা, আমরা তাদেরকে পুরস্কৃত করব। তাহলে স্টুডেন্টস উইল বি রিওয়ার্ডেড উইথ গোল্ড মেডেল। হ্যাঁ, আমাদের কলেজ থেকে স্টুডেন্টস উইল বি রিওয়ার্ডেড উইথ গোল্ড মেডেল। আচ্ছা, এরপরে রিচ ইন, 9 নম্বরে লিখো তোমরা, রিচ, RICH, রিচ। তোমরা জানো রিচ অর্থ ধনী, ধনী আর কি, যে খুব প্রাচুর্যের মধ্যে থাকে। যেমন আমেরিকা একটি ধনী দেশ, বা সমৃদ্ধ, এখানে হবে কিন্তু সমৃদ্ধ। রিচ মানে সমৃদ্ধ, রিচ ইন হলো সমৃদ্ধ। আর শুধু রিচ, আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি।
আমেরিকা একটি ধনী দেশ। তাহলে রিচ ইন, রিচ ইন এটা হলো সমৃদ্ধ। বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। সবাই লিখো, বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। সবাই লিখতেছো আশা করি। 9 নম্বরে রিচ ইন, বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। এটা দিয়েও কিন্তু তোমাদের প্রিপোজিশন থাকে। কাজেই আজকে আমরা যেগুলো শিখতেছি এগুলো একদম বাস্তব জীবনেও যেমন ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আরো বেশি বেশি ইম্পর্টেন্ট। রিচ ইন, বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। তারপরে আমরা আরো একটা লিখবো, রিফ্রেইন ফ্রম, বিরত থাকা। রিফ্রেইন, আর ই এফ আর এ আই এন। 10 নম্বরে লিখো, আর ই এফ আর এ, আর ই এফ আর এ আই এন, রিফ্রেইন ফ্রম, বিরত থাকা। রিফ্রেইন ফ্রম, বিরত থাকা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রিফ্রেইন ফ্রম, বিরত থাকা। তাহলে এক্সাম্পলটা কি হবে? আই রিফ্রেইনড হিম ফ্রম স্মোকিং। হ্যাঁ, এটা সহজ সেন্টেন্স আছে। আই রিফ্রেইনড, আর ই এফ আর এ আই এন ইডি, আই রিফ্রেইনড হিম, আমি তাকে বিরত রাখলাম। আই রিফ্রেইনড হিম ফ্রম স্মোকিং, আমি তাকে ধূমপান থেকে বিরত করলাম বা রাখলাম। স্মোকিং। তাহলে রিফ্রেইন শব্দের পরে কোনো ব্যক্তিবাচক শব্দ বসতে পারে অথবা নাও বসতে পারে, কিন্তু বিরত রাখা বা বিরত করা বুঝালে অবশ্যই তোমরা ফ্রম বসাবে। এখন যদি বলো স্যার রিফ্রেইনের পরে তো ফ্রম বসলো না, একটা শব্দ পরে বসছে, হ্যাঁ হতে পারে, ব্যক্তি হতে পারে। আই রিফ্রেইনড হিম, আমি তাকে বিরত করলাম, ব্যক্তি, কিন্তু তারপরেই তোমার ফ্রম বসাতে হবে। আই রিফ্রেইনড হিম ফ্রম স্মোকিং, আমি তাকে ধূমপান থেকে বিরত করলাম বা বিরত রাখলাম। আচ্ছা, তারপরে আরেকটা লিখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। রিলেশন উইথ, 11 নম্বর লিখো, রিলেশন উইথ। এটা তোমাদের বাস্তব জীবনে জানা দরকার। রিলেশন উইথ, রিলেশন উইথ মানে সম্পর্ক। রিলেশন উইথ মানে কি? সম্পর্ক। এটাও তোমরা বাস্তব জীবনে একটা সেন্টেন্স তোমরা অনেকেই বলতে পারবা। দুই একজনে বলো দেখি, রিলেশন উইথ দিয়ে একটা সেন্টেন্স বলতে পারবা? বলো কেউ। রিলেশন উইথ, রিলেশন উইথ দিয়ে কেউ সেন্টেন্স কি বলতে পারো? কেউ কথা বলো। ঐশী, রোল নম্বর 150। রোল নম্বর 150, বলো। আচ্ছা হ্যাঁ, শুনতে পাচ্ছ? এতক্ষণ শুনতে পাও নাই? আচ্ছা, এখন রিলেশন উইথ দিয়ে একটা সেন্টেন্স তোমরা বলতে পারো কিনা এটা জিজ্ঞেস করছিলাম। এটা বাস্তব জীবনেও তো অনেকে বলে। করো, বলো।
হ্যাঁ হবে। আবার যদি বলো আই হ্যাভ নো রিলেশন উইথ দ্য কালপ্রিট, কালপ্রিট CULPRIT, আই হ্যাভ নো রিলেশন উইথ দ্য কালপ্রিট, লিখে রাখো আই হ্যাভ নো রিলেশন উইথ দ্য কালপ্রিট, CULPRIT, কালপ্রিট, তার মানে অপরাধী বা দোষী। তো অপরাধীদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা অনেকে তো বলে। আবার বলে আই হ্যাভ নো রিলেশন উইথ ইউ, একজনের সাথে আর একজনের কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এক পর্যায়ে একজন বলল আই হ্যাভ নো রিলেশন উইথ ইউ। হ্যাঁ, এটা তো বাস্তব জীবনে কাজে লাগে, আবার পরীক্ষার সময়ও কাজে লাগে, আই হ্যাভ নো রিলেশন উইথ ইউ। আচ্ছা, এরপরে আমরা আমাদের টাইম কিন্তু অনেক সময় হয়ে গেছে, 31 মিনিট সম্ভবত। আমরা আর দুই একটা করেই শেষ করব। এটা আমরা করেছিলাম রিলেশন উইথ, রেসপন্ড টু, RESPOND, রেসপন্ড টু। এটা অনেক সময় আমরাও বলি, অন্যান্য স্যাররাও বলে রেসপন্ড টু, এটা অনেক স্টুডেন্টই কিন্তু জানে না। রেসপন্ড টু, আমরা সংক্ষেপে বলি তোমরা কেউ রেসপন্ড করো, তাহলে রেসপন্ডের পরে কিন্তু টু বসবে। সেন্টেন্স লিখতে গেলে রেসপন্ডের পরে অবশ্যই টু ব্যবহার করতে হবে। আমাদের টাইম কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা এই 12টা করেই শেষ করব। যাই হোক, এটার এক্সাম্পল তোমরা এখন লিখো। রেসপন্ড টু, RESPOND, RESPOND, রেসপন্ড টু, nobody responded to my call, সেন্টেন্স লিখো nobody responded to my call। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স। আর যদি পজিটিভ, তাহলে এভরিবডি রেসপন্ডেড টু মাই কল, এটাই দাও, এভরিবডি রেসপন্ডেড টু মাই কল, এভরিবডি রেসপন্ডেড টু মাই কল, এভরিবডি রেসপন্ডেড টু মাই কল। তাহলে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম। আশা করি তোমরা এটা মনে রাখবে, এবং আমি এটা গ্রুপেও দিয়ে দেব, তারপরে ইউটিউবে দিয়ে দেব, সেখান থেকেও তোমরা এগুলো লিখে নিতে পারো। এটা বাস্তব জীবনেও যেমন কাজে লাগবে, তেমনি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা প্রতিদিন যদি এই 12টা 15টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখো, তাহলে তো আমাদের বন্ধ আছে 23শে মে পর্যন্ত, তাহলে তো অনেক কিছু শেখা হয়ে যাবে, পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট। তো আমরা এখানেই ক্লাসটা শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা হয়তো অন্য কিছু নিয়ে আলোচনা করব। আনটিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।